নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা পরিষদের বিজেপি প্রার্থীর ভোটার তালিকায় নাম দুবরাজপুরে। নির্বাচন কমিশন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে বললেন তৃণমূলের শহর সভাপতি। মর্মান্তিক পথ দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু বোলপুরে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার দাবিতে গণস্বাক্ষর সিউড়িতে। আদিবাসী সংগঠনকে চাঙ্গা করতে মালদার বিধায়ক সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। মহারাষ্ট্রের নাসিকের জেলা পরিষদের বিজেপির প্রার্থী উজালা বুরুঙ্গালের ভোটার তালিকায় নাম রয়েছে বীরভূমের দুবরাজপুর শহরের 12 নম্বর ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেসের এমনই অভিযোগকে ঘিরে সরগরম বীরভূম তথা রাজ্য রাজনীতি। বিজেপির দাবি নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখুক। আজ শনিবার 24শে জানুয়ারি অবশ্য ওই মহিলার ভোটার তালিকায় নাম নিয়ে তদন্তে যান বিএলও লক্ষণ তেওয়ারি। মহিলার স্বামী অবশ্য স্বীকার করেছেন তার স্ত্রী নাসিকের জেলা পরিষদের বিজেপির প্রার্থী। তবে ওই ব্যক্তি জানিয়েছেন বেশ কয়েক বছর থেকে তিনি দুবরাজপুরে রয়েছেন। বিএলও লক্ষণ তেওয়ারি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি তদন্তে এসেছেন। এদিন তিনি আরও জানান, ঠিক কী হয়েছে মানে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকালে ফোন করে আমাদেরকে জানায় যে একটা এনকোয়ারি করতে হবে একজন ভোটারকে। ঠিক আছে, 194 পার্টির আমাদের একজন ভোটার আছে, তার বাড়িতে এসেছিলাম। তো ওনার একটা এনকোয়ারি আছে, আমরা এনকোয়ারি করতে এসেছিলাম। ঠিক আছে, সেই এনকোয়ারি আমরা করলাম, দেখছি তালা লাগানো আছে। আমরা সেই মতো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই মতোই আমরা কিন্তু রিপোর্টটা দেবো। কি হয়েছে ব্যাপারটা আমরা সেইভাবে আমরা বলতে পারছি না কী হয়েছে। ঠিক আছে, আর সেইভাবে আমরাও জানা নেই। আমাদেরকে ফোন করে বলা হলো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বললেন যে আপনারা এখানে এই একটা ভোটার আছে, তার বাড়িতে যান, আপনারা ইনকোয়ারি করুন। আমি ফিল্ডে এসেছিলাম ইনকোয়ারি করতে। ওনার বাড়ি তালা লাগানো আছে, ফোন করা হলো, উনি নেই। সেই অনুযায়ী আমরা ইনকোয়ারি করে আমরা যাচ্ছি। কি নাম যার কাছে এসেছিলাম? উজ্জ্বলা আপ্পা ব্রুঙ্গলে ওনার নাম। উনি ওনার আমাদের পার্টের উনি ভোটার, উনি ফর্ম ফিল আপ করেছেন। উনি করেছেন, যা বলার এবারে এইটুকুই আমার বলার, যা বলার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে। উনি কোথায় থাকেন অ্যাকচুয়ালি, ওনার বাসিন্দা কোথাকার সেটা আমার জানা নেই ঠিক। উনি তো এখান থেকেই ফর্ম ফিল আপ করেছেন, এখানেই আমি জানি যে ইনি এইখানেই থাকেন। আপনার নামটা? আমার নাম লক্ষণ রেওয়ানি, বিএলও 194। অন্যদিকে বিজেপির স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, দেখুন, একজন নাগরিক তার ভোটার তালিকায় নাম থাকবে, এটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয়। এবং যে ব্যক্তির বিরুদ্ধেই কথা বলা হচ্ছে সেই ব্যক্তিকেই জিজ্ঞেস করা উচিত। তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। এবং এই এসআইআর নিয়ে সবথেকে বিরোধিতা যদি কোনো দল করে থাকে সেটা হলো তৃণমূল কংগ্রেস, যারা অবৈধ ভোটারকে সমর্থন করে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও স্বীকার করেছে যে তারা ভোটে ছাপ্পা করে। তাহলে সেই সমস্ত ঘটনা থেকে প্রমাণিত যে যারা ছাপ্পা অবৈধ ভোটে সরকার গঠন করে তাদের মুখে কে কোন ভোটার, তারা নিজের জ্ঞানত বা অজ্ঞানত যদি ভুল করে থাকে তার দায়টা একটা রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেওয়া সম্পূর্ণ মিথ্যা কথা। অপরদিকে উজালা বুরুঙ্গলের স্বামী আপ্পা বুরুঙ্গল বলেন, আগে তো আমার ভোটার মহারাষ্ট্রে ছিল, এখানে 2 বছর হয়েছে, এখানে ভোটার কার্ড করেছিলাম। এসআইয়ের জন্য আমি কাগজ দিয়েছি, কিন্তু আমি এক জায়গাতে রাখতে চাই। আপনার স্ত্রীর নাম এখানে, অথচ নাসিকে দেখা যাচ্ছে যে ও তো আগে জেলা পরিষদ, ও আগে থেকে ছিল মহারাষ্ট্রে, তো আগে থেকে ছিল। ও কি এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী এখন। কোথাকার? মহারাষ্ট্রে, সোলাপুর। আপনার কি জেনে শুনেই 2 জায়গাতে ফর্ম ফিল আপ না না, করছেন? জেনে শুনে না, ওখানে তো এসআইআর হয় নাই, জেনে শুনে করি নাই।
এসআইয়ের কাগজ জমা দিয়েছি, মানে আমাকে যে এক জায়গাতে তো রাখতে হবে, ভুল ভুল করে হয়ে গিয়েছে। কোথায় রাখবেন আপনি? আমি তো এখানে ব্যবসায় তো করছি এখানে, কিন্তু ভোটার তো আমার জন্ম তো মহারাষ্ট্রে। আপনি কি দু জায়গাতে ভোটার হিসেবে থাকতে চাইছেন? না না না, দু জায়গাতে কেন থাকবো, এক জায়গাতে তো থাকবো। আপনারা কি জেনে শুনেই করেছেন না, যে জেনে শুনে কেউ করে। আপনি কতদিন দুবরাজপুর আছেন? দুবরাজপুরে আছে 18 বছর থেকে। কি করেন? এখানে ব্যবসায় করি, কি ব্যবসা? কারিগরি। এখন বিএলও এসেছেন, ঠিক কি বলছেন ওনারা? হ্যাঁ, এখন ওই বিএলও সরকারি অফিসার এসেছেন, কি বলছেন? এখন কি বলবো। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর সাগর কুণ্ডু জানান, সত্যি বলতে গেলে ওনাকে আমি দেখেছি, কিন্তু আমি একদমই জানতাম না যে উনি আমার ওয়ার্ডের ভোটার, বা আমি হয়তো নজর কোনোদিনই করিনি। হঠাৎ করে এসআইয়ের ক্যাম্পে যখন এসআইয়ের কিছু জনের নামের তালিকা ঘুরে আসে, যে হয়তো তারা কানেকশন দেখাতে পারেনি তাদের রিলেটিভ বা তার ফ্যামিলির কাউরির বা গার্জেনের, তখন আমার নো ম্যাচিং ইতে দেখায়। তখন ওনারা আসে, ওনাদের নাম আমি খুঁজি, এই ধরনের নাম দেখে আমারও মনে হয় যে কারা দেখতে ইচ্ছা করে। তখন দেখি আমি ওখানে যখন ক্যাম্পের ওখানে দাঁড়িয়েছিলাম বাইরে, তখন দেখি ওনারা এসেছিলেন, ওনার সাথে কথাও বলেছিলাম আমি যে কী ব্যাপার। তারপর আমি জানতে পারলাম ওনারা আমার ভোটার হয়েছে, যেটা আমি হয়তো কোনো লক্ষ্য করিনি। আমি সেদিনই প্রথম লক্ষ্য করলাম যে ওনারা আমার ভোটার, এবং তার কিছুদিন পরে হঠাৎ করে জানতে পারছি, এই কিছুদিন আগে আমি জানতে পারছি যে ওনার যে ওয়াইফ, যে ম্যাডাম আছেন, উজালা বরুণকুলে মনে হয় টাইটেলটা ওনার, উনি নাকি বিজেপির যে মহারাষ্ট্রতে জেলা পরিষদ আছে সেখানে ক্যান্ডিডেটের নাম জমা করেছেন বা ভোটে দাঁড়িয়েছেন, এবং সেটা আমার সন্দেহজনক মনে হয়। এবং সেটাই আমি আমার সিনিয়র যারা নেতৃত্ব আছে বা সিনিয়র যারা আছে ওনাদেরকে জানাই, এবং তারা বিষয়টাকে দেখেন, এবং আজকে সব আপনাদের সামনেই আছে যে উনি ওইখানেও ভোটার তালিকাতে নাম, আবার উনি ওইখানেও ক্যান্ডিডেট হিসাবে ওইখানে নিজের নাম জমা করেছেন। আপনার ওয়ার্ডে যে ভোটার, আপনি কি আপনার ওয়ার্ডে কি ভোট দিয়েছিল পৌরসভা ভোটে? বা আমি ঠিক বলতে পারছি না, আমি ওনাকে লক্ষ্য করিনি, আমি ওনাকে দেখেছি, মানে আমি ওনাকে যেহেতু এই আশেপাশে থাকে বা ভাড়া অনেক বাড়িতে ভাড়া থেকেছেন, আমি ওনাকে লক্ষ্য করেছি বা দেখেছি, কিন্তু আমি উনি যে আমার ওয়ার্ডের ভোটার সেটা আমি সেদিন এসআইয়ের ওনার নামটা যখন ম্যাচিং হয়নি তখনই আমি জানতে পারলাম। কি চাইছেন এখন আপনারা? আমি তো বলবো এটা একটু খুঁটিনাটি দেখা দরকার, এবং এই যেটা আসল ব্যাপার সেটা সবাই সামনে তুলে ধরা দরকার, যে একজন ব্যক্তি দু জায়গায় কী করে ভোটার করে পড়ে এক জায়গায় জেলা পরিষদের, অন্য রাজ্যে কি করে জেলা পরিষদের টিকিট পাওয়া যাচ্ছে, ওনারা দাঁড়াতে পারছে, এটা খুঁটিনাটি দেখা দরকার, এবং এর জবাবটা অবশ্যই ভালোভাবেই দেওয়া দরকার। কোনো কি চক্রান্ত দেখছেন এখানে? অবশ্যই চমকান্ত দেখছি। এর মুখ্যমন্ত্রী বা আমাদের যে অভিষেক ব্যানার্জি আছে উনি তো বলেছিলেন যে এমনি বাইরে থেকে অনেক লোকই আসবে, আপনার ওয়ার্ডে বুথে ঢুকবে, আপনারা নিজেরা বুঝতে পারবেন না, দেখবেন হঠাৎ করে ভোটের সংখ্যা বাড়ছে। আমার মনে হয় যে এমনি এটাও একটা চক্রান্ত, ওই ধরনেরই চক্রান্ত যেটা ওনারা আমাদেরকে আগেই বলে বুঝিয়েছিলেন। আপনার নামটা? আমার নাম সাগর কুণ্ডু, আমি দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে চতুর্থ শ্রেণী।
দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম পঞ্চম থেকে অষ্টম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের দুটো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম নার্সারি থেকে ক্লাস 4 এবং দ্বিতীয় বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। নির্বাচন কমিশন এই মুহূর্তে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে বলে তোপ দাগলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য। অন্য দিনের মতো আজ শনিবার 24শে জানুয়ারি দুবরাজপুর ব্লকে চলছিল এসআইয়ের শুনানির কাজ। দুবরাজপুর ব্লক লাগোয়া শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস স্কুলের শুনানি কেন্দ্রের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে মাথা ঘুরে পড়ে গেলেন দুবরাজপুর ব্লকের আদমপুর গ্রামের এক মহিলা। পরে ওই মহিলাকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুনানি কেন্দ্রে নিয়ে গিয়ে তড়িঘড়ি তার কাজ করিয়ে দেন। কিছুক্ষণ পর দেখা যায় ওই শুনানি কেন্দ্রে দুবরাজপুর ব্লকের আদমপুর গ্রামের 84 বছরের এক বৃদ্ধ তার সমস্ত কাগজপত্র জমা দিয়ে শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। যেখানে নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দেওয়ার পরেও কেন বারবার বৃদ্ধরা নানা কষ্টসহ শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে, এই নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আর এইসবের পর দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের বক্তব্য, নির্বাচন কমিশন এই মুহূর্তে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে বলে তোপ দাগলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য। এদিন তিনি আরও জানান, নির্বাচন কমিশন এই মুহূর্তে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। বিজেপি রঙ্গুলি হেলনে চলছে। নির্বাচন কমিশন কোনো কথা রাখছে না। সুপ্রিম কোর্ট যে যাই নির্দেশ দেয় কোনো কথা কিন্তু মানছে না। দেখুন, 84 বছর চাচা লিয়াকত চাচা দুবরাজপুরের খুব পরিচিত নাম। একটা সময়ে দুবরাজপুরে উপানন্দ মহারাজের সঙ্গে মিলে এইসব স্কুল তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। সেই মানুষটি দুবরাজপুরের শ্রদ্ধেয় মানুষ, দুবরাজপুরের মানুষ সকলে চেনেন। পরিচিত নাম চাচা। তো তাকেও আজকে যে স্কুল প্রতিষ্ঠা করলেন ওনারা একসঙ্গে আমার উপানন্দ মহারাজকে সঙ্গে নিয়ে সেই স্কুলে শুনানির জন্য আসতে হচ্ছে। এই 84 বছর বয়সে ওনাকে, এই অসুস্থ অবস্থায়। ওনার ছেলে ওনাকে সঙ্গে নিয়েছেন, সাব্বির দা, উনিও দুবরাজপুরের পরিচিত মানুষ। আজ ক্রীড়া জগতের একটা প্রতিষ্ঠিত নাম দুবরাজপুরে। তো তাদেরকেও ডাকা হচ্ছে এই শুনানিতে। লজ্জাজনক আমাদের কাছে, এই লজ্জা রাখার জায়গা নাই আমাদের। বারবার বলছি নির্বাচন কমিশনকে, আপনারা এসআইআর করছেন করুন, সব করছেন করুন, যা করছেন করুন, ইলেকশনের জন্য ভোটের জন্য করবেন না, সময় নিয়ে করুন। আজকে মানুষকে এত বিপদের মুখে ফেলে দেবেন না, এত হয়রানির মুখে ফেলে দেবেন না। আপনারা দেখলেন একটি মহিলা অসুস্থ অজ্ঞান হয়ে পড়ে এত ভিড় ওখানে রিজিট করছে। আমরা বলতে গেলে আমরা এখানে নির্বাচন আধিকারিকদের বলছি আমাদের কাছে মাইক্রো অবজারভার পরিমাণ মতো আমার কাছে মাইক্রো অবজারভার নাই। তার জন্য আজকে একটা টেবিলে 3-4টা গ্রামের এখানে হিয়ারিং করা হচ্ছে। কেন হবে? আপনি শুনানি নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ করবো, এটাকে আপনি গ্রাম স্তরে পঞ্চায়েত স্তরে নিয়ে যান, সেখানে করুন। কেন তারা ওই গ্রাম থেকে সকাল ভোর থেকে উঠে এসে না খেয়ে দিয়ে গরিব মানুষ হওয়ার এখানে এসে কেন দাঁড়িয়ে থাকবে সারাদিন সারা রাত? কেন করবে? আপনি এখানে শুনানি করুন। আপনার এত আর্থিক সামর্থ্য আছে, আপনার লোক বল আছে, আপনি মাইক্রো অবজারভার নিয়োগ করুন। আপনারা তো করছেন, আপনারা বাইরে থেকে মাইক্রো অবজারভার নিয়ে আসেন। প্রত্যেক দিন শয়ে অফিসার আসছে দিল্লি থেকে, নিজস্ব ফ্লাইটে আসছে, নিজস্ব প্লেন ভাড়া করে আসছে। এত টাকা খরচ করছেন, তাহলে আপনারা এখানে মাইক্রো অবজারভার এখানে কেন আপনারা দিতে পারছেন না? কেন আপনারা এই যে সেন্টারগুলোকে গ্রাম স্তরে পঞ্চায়েত স্তরে কেন নিতে পারছেন না? সেই আপনাদের প্রথম উচিত হবে ওই দিকে টাকাগুলো খরচ না করে এখানে আপনারা করুন, মানুষগুলোকে রিলিফ দেন। এইভাবে হয়রান করবেন না মানুষকে। শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে অপদস্থ করার জন্য, পশ্চিমবঙ্গের মানুষকে অপদস্থ করার জন্য এইগুলি করবেন না। অন্যদিকে 84 বছরের ওই বৃদ্ধ
2002 সালে নাম ছিল লিয়াকত আলী খান, কিন্তু হজ করার পর বর্তমানে তার নাম হয়েছে হাজি লিয়াকত আলী খান, আর এই কারণেই তাকে ডাকা হয়েছিল আজ শুনানি কেন্দ্রে। এদিন তিনি জানান, আমার বয়স 82 বছর পেরিয়ে গেল, আর আমি এখানে শুনানির জন্য এসেছি। এই বয়সে আসা আমার পক্ষে সম্ভব ছিল না, তাও আমার বাদ নিয়ে এসেছি। আর যে স্কুল হচ্ছে সেই স্কুলটায় আমরা বহু কষ্ট করে তৈরি করেছি, কিন্তু আমাদের ভয় স্কুল। আর এই বয়সে আসার আমার পক্ষে সম্ভব ছিল না, খুব কষ্টের সঙ্গে এসেছি। কেন ডেকেছিল আপনাকে? আমার নামে ভুলের জন্য বলছিল, বাবার নামের সঙ্গে আমার নামের সম্পর্ক ঠিক ছিল না বলে, ভুল ছিল বলে। কতটা কষ্ট হয়েছে এখানে আসতে এই বয়সে? কষ্ট, খুবই কষ্ট হয়েছে। ওর দূর থেকে আজ 10 কিলোমিটার দূরে বাড়ি আমার, 10 কিলোমিটার থেকে এখানে আসতে আমার অসুবিধা হয়েছে। আপনার নামটা? আমার নাম লিয়াকত আলী, হাজি লিয়াকত আলী খান, হাজি লিয়াকত আলী খান। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। বীরভূম জেলার শান্তিনিকেতন থানার মুলুকের কাছে মিরেপাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এটি মোটরসাইকেল এবং একটি টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে মোটরসাইকেলটি আসছিল সংসদ থেকে বোলপুরের দিকে, অপরদিকে বোলপুর থেকে সংসদের দিকে যাচ্ছিল টোটো এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। অপর এক যুবক গুরুতর আহত অবস্থায় বর্তমানে নিয়ে যাওয়া হয় সিয়ান মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য। পাশাপাশি এক যুবককে শান্তিনিকেতন মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মোটরসাইকেলে থাকা দুই যুবকের বাড়ির পরিচয় পাওয়া যায়নি খবর করা পর্যন্ত। পরে জানা যায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এদিন স্থানীয়রা জানান, আর আমাদের বাচ্চা দুটো বাইকে চলে এলো, দিয়ে হঠাৎ করে উঠলো। আমরা বলছি আমাদের ছেলেগুলো কোন ধারে কাটলো, দিয়ে দেখছি তখন দুটো দেখছি মগজ বেরিয়ে গেছে, একদম ভগ করে রক্ত বেরিয়েছে। আর একজন এখানে ছিল, টোটোওয়ালা মাঝখানে ছিল। এবারে 5 জনেতে বলছে না টোটোওয়ালা দোষ লয়, ওরা এমন জোরে গাড়ি আসছে না, একবার উঠতে গাড়ি। এই রাস্তার অবস্থা কিরকম, কেমন গাড়ি চালাচ্ছে? রাস্তাগুলো হ্যাঁ কোনো কিছু বাম দেয় না, হ্যাঁ দেখছি, হ্যাঁ একদম দুটোই ছেলে মানে একজন মারা গেছে না? একজন মারা গেছে, ও মনে হয় মরে যেতে। কোথায় বাড়ি জানতে পারলেন? কোথায় বাড়ি? হ্যাঁ সংসার বাড়ি। সংসার বাড়ি। মা এসেছিল, আমার মাকে বলে না তোমার ছেলে বেঁচে আছে, এমনি আমার সব বললাম বুঝিয়ে দিয়ে মেডিকেল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে PPP মডেলে মেডিকেল কলেজে রূপান্তরিত করা নয়, বরং সরকারি মেডিকেল কলেজ করা হোক, এই দাবি নিয়ে সিউড়িতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল জেলা বিজেপি। আজ শনিবার 24শে জানুয়ারি সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে ক্যাম্প করে বিজেপি। সেখানে অনেকেই সই করেন। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা। এদিন বিজেপি রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল 15 একর জমিতে প্রায় 1100 শয্যার যে সুপার স্পেশালিটি হসপিটাল, রাজ্য সরকার সেই সুপার স্পেশালিটি হসপিটালটিকে একজন পাথর মাফিয়া এবং একজন কয়লা মাফিয়ার হাতে বিক্রি করে দিচ্ছে। PPP মডেলে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের নামে আসলে একজন কয়লা মাফিয়া এবং একজন পাথর মাফিয়ার হাতে এই সরকার হাসপাতালটি তুলে দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলনে নেমেছে। ইতিমধ্যে আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের দাবি জানিয়েছি। আপনারা জানেন, যেহেতু স্বাস্থ্য যৌথ সংবিধানের যৌথ তালিকায় রয়েছে, কনকারেন্ট লিস্টে রয়েছে, তাই এই প্রস্তাবনা রাজ্য সরকারকেই কেন্দ্রের কাছে করতে হবে। আমরা যাতে রাজ্য সরকার সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালটিকে একজন পাথর মাফিয়া একজন কয়লা মাফিয়ার হাতে বিক্রি করে না দেয়, পরিবর্তে যাতে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয়, যাতে সিউড়ির গরিব মানুষের হার্ট, লিভার, কিডনি, ব্রেন, হাত, পা অসাধু ব্যবসায়ীদের হাতে চলে না যায়, সেই কারণে আমরা সই সংগ্রহ অভিযানে নেমেছি। আজ থেকে আমাদের সই সংগ্রহ অভিযান শুরু হলো। 31শে জানুয়ারি পর্যন্ত আমাদের সই সংগ্রহ অভিযান চলবে। সিউড়ি শহরের এই বাস স্ট্যান্ড দিয়ে এই সই সংগ্রহ অভিযান চলছে। এরপরে সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তে
আমরা এই সই সংগ্রহ অভিযান করব। 50,000 মানুষের সই নিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা সিউড়ি শহরের গুণীজনদের নিয়ে এ রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে সঙ্গে দেখা করব এবং সেখানে গিয়ে আমরা যাতে রাজ্যপাল এই রাজ্য সরকারকে এই এত মানুষের দাবি তা পৌঁছে দেন এবং এখানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা যায় তার সেই দাবিতে আমরা আন্দোলন করছি। 4 মাস পর যদি ভারতীয় জনতা পার্টির সরকার যখন প্রতিষ্ঠা পাবে তখন 100 দিনের মধ্যে সেই সরকার সিউড়িতে সরকারি মেডিকেল কলেজের ঘোষণা করবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বিজেপির কার্যালয়ে আদিবাসী সংগঠনকে বীরভূম জেলায় চাঙ্গা করতে আসেন মালদার বিধায়ক খগেন মুর্মু। আজ শনিবার 24শে জানুয়ারি বীরভূম জেলা বিজেপির জেলা কার্যালয়ে উপস্থিত হন। সেখানে বিশেষ আলোচনার মাধ্যমে 2026 সালের বিধানসভার ভোটকে পাখির চোখ করে বিভিন্ন আলোচনা করেন তিনি। তার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্য সরকারের দুর্নীতি, বেলডাঙ্গার ঘটনা এরূপ একাধিক বিষয় নিয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। SIR সহ জেলাশাসক, BLO এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধেও তোপ দাগেন। মানুষকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাই বেশি হয়রানি করছে, মানুষকে ভুলভাল বোঝাচ্ছেন। মানুষ যে আজকে হিয়ারিংয়ের শিকার হচ্ছে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাই। এদিন তিনি আরও জানান, শ্রমিকের খুন নয়, সেটা আত্মহত্যা। তাহলে খুনের ঘটনা কে রটালো, কিভাবে এই গুজব ছড়ালো? সেটাই তো আজকে আপনারা জিজ্ঞেস করুন যে বেলডাঙ্গায় যেটা হচ্ছে যে তাণ্ডব করলো 2-3 দিন ধরে, ওখানে যেভাবে যে আলাউদ্দিন শেখকে খুন করা, ওখানে হচ্ছে তাকে মারা হয়েছে, খুন করা হয়েছে, ওখানে এরা সব হচ্ছে যে প্রচার করলো এবং ওখানে উন্মাদনা তৈরি করলো, রাস্তা অবরোধ করলো, টায়ার জ্বালানো, ভাঙচুর চালানো, কত মানুষের উপর তারা আক্রমণ করলেন। তো এটা হচ্ছে যে কারা করলো, আজকে তো এখানে পরিষ্কারভাবে যে ওখানকার যে রিপোর্ট যা বেরিয়েছে, তো এটা তো হচ্ছে যে ঝাড়খণ্ডের পুলিশ জানিয়েছেন, ইন্ডিজোটারই সরকার সেখানে আছে, হেমন্ত সোরেন যে সরকার সেখানে চালাচ্ছে, তাদের পুলিশ তারা পরিষ্কার বলেছে যে এটা কোনো খুন নয়, এটা আত্মহত্যা বা এখানে হচ্ছে যে কি সেটাও তার, এটাকে কেন্দ্র করে এখানে কেন ভাঙচুর করলো, এই উন্মাদনা তৈরি করলো কেন এবং এর পেছনে কারণটা কি? আমরা এটা জানি, পশ্চিম বাংলাকে এমনভাবে এই যে একটা অংশ যেগুলো এখানে আমরা জানি যে পশ্চিম বাংলায় তুষ্টিকরণের রাজনীতি 2011 সাল থেকে আমরা দেখেছি, যে তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে যেভাবে ধরুন এখানে যে ওয়াকাফ বিল যখন আনা হয়েছিল কেন্দ্রে, ওয়াকাফ বিলের পরে সমস্ত মুসলিমদেরকে খেপিয়ে দেওয়া। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়।